পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠদান করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম অধ্যায় 10 স্মরণীয় যারা চিরদিন, এই পাঠটি, তাই না? এই পাঠটি আবার বিভিন্ন পাঠ্যাংশে বা পাঠে বিভক্ত। আমরা এতদিন পাঠ 4 পর্যন্ত পড়েছি, শিখেছি। আজকে আমরা শিখব পাঠ 5। আজকে আমরা কি শিখব? স্মরণীয় যারা চিরদিন, পাঠ 5। আমি এখানে লিখে দিচ্ছি আবারও, পাঠ 5। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, এই দেশের জন্য, এই দেশে আমাদের মাতৃভাষার জন্য, আমাদের স্বাধীনতার জন্য যে সকল মহান শহীদগণ তাদের আত্মদান করেছেন, প্রাণ দান করেছেন, তাদেরকে আমরা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞ চিত্তে তাদেরকে স্মরণ করব। তো প্রথমেই চলো একটি গানের মাধ্যমে আজকের ক্লাস শুরু করি। এক নদী রক্ত পেরিয়ে, এই গানটি তোমরা সবাই নিশ্চয়ই শুনেছ। ঠিক আছে, তাহলে আমার সঙ্গে শুরু করো। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনো দিন শোধ হবে না, না না না, শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, এ দানের মহিমা কোনো দিন ম্লান হবে না, না না না, ম্লান হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্যটা আনলে যারা, তোমাদের ঋণ কোনো দিন শোধ হবে না, না না না, শোধ হবে না। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, সেই মহান শহীদদের ঋণ কোনো দিন শোধ হবে না, তারা চিরদিন আমাদের কাছে স্মরণীয়। আমি আজকের পাঠের শুরুতে প্রথমেই স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাকে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাই। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদগণকে। তাদের স্মৃতির প্রতি রইল আমাদের সবার বিনম্র শ্রদ্ধা। তো এখন আমরা পাঠে ফিরে যাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমাদেরকে দেখাই আমাদের আজকের পাঠ হচ্ছে 5, পৃষ্ঠা 46-47। পাঠ্যাংশ হচ্ছে শত্রুরা তুলে থেকে সম্ভব হবে পর্যন্ত। তাহলে আজকে পাঠ 5, পৃষ্ঠা 46-47, আর পাঠ্যাংশ হচ্ছে শত্রুরা তুলে থেকে সম্ভব হবে পর্যন্ত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমরা এতদিনে 4টি পাঠে 1971 সালের 25শে মার্চ থেকে শুরু করে জেনেছি যে 25শে মার্চ থেকে শুরু হয় পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ, তাই না? এরা এদেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে যায় তাদের আবাসস্থল থেকে এবং নির্মমভাবে হত্যা করে। তো এদের অনেকের সম্পর্কেই আমরা এই পর্যন্ত জেনেছি এবং ছবিতেও তাদের অনেককে চিনেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, দেখো আমি দেখাই। আমরা আগের পাঠে এদের সম্পর্কে জেনেছি রণদা প্রসাদ সাহা, মুনির চৌধুরী, রাশিদুল হাসান। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমাদের বইতেও এই ছবিগুলো আছে। কিন্তু আমরা আরও জেনেছি গোবিন্দচন্দ্র দেব, সেলিনা পারভিন, গিয়াসউদ্দিন আহমেদ, আনোয়ার পাশা,
এই বুদ্ধিজীবীদের সম্পর্কে আমরা জেনেছি, তাই না? এদের ছবিও আমরা এতদিনে চিনে ফেলেছি এবং আমরা আরও কয়েকজন মহান বুদ্ধিজীবীদের সম্পর্কে জেনেছি। আজকেও আমরা আরও কয়েকজন মহান বুদ্ধিজীবীদের সম্পর্কে জানব আমাদের নতুন পাঠে। তাহলে তোমরা সবাই আমার বাংলা বইয়ের 46 নম্বর পৃষ্ঠা বের করো। আমার বাংলা বইয়ের পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের 46 নম্বর পৃষ্ঠা বের করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা নিশ্চয়ই এতক্ষণ বের করে ফেলেছ, আমিও বের করে ফেলেছি। এই দেখো, শত্রুরা থেকে শুরু করে সম্ভব হবে পর্যন্ত আমি এখন পাঠ্যাংশটুকু পড়ব, তোমরা আঙুল দিয়ে বাক্যের নিচে অনুসরণ করবে। শত্রুরা তুলে নিয়ে যায় প্রখ্যাত লেখক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে। সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন, নিজামুদ্দিন আহমদ ও আ.ন.ম. গোলাম মোস্তফা, প্রখ্যাত চিকিৎসক ফজলে রাব্বি, আব্দুল আলিম চৌধুরী, মোহাম্মদ মুর্তজাকেও একইভাবে ধরে নিয়ে যাওয়া হয়। ধরে নিয়ে যাওয়া হয় আরও বহুজনকে। এরা কেউই আর জীবিত ফিরে আসেননি। দেশ স্বাধীন হবার পরে এ সকল বুদ্ধিজীবীর অনেকের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে, আবার অনেকের কোনো সন্ধানও পাওয়া যায়নি। তাদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস। এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তারা। তাদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না। আমরা তাদের স্মরণ করব চিরদিন। দেশ ও মাতৃভাষার জন্য ত্যাগের মহান আদর্শ তারা স্থাপন করে গেছেন। আমরা সেই আদর্শ অনুসরণ করে নিজেদের যোগ্য মানুষ রূপে গড়ে তুলব, তবেই তাদের ঋণ শোধ করা সম্ভব হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমরা আজকের পাঠ্যাংশটুকু থেকে কি জানলাম? যে শত্রুরা তুলে নিয়ে যান লেখক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে। তোমাদের বইয়ের 47 নম্বর পৃষ্ঠায় শহীদুল্লাহ কায়সারের ছবি আছে। দেখো প্রথমেই, এই দেখো শহীদুল্লাহ কায়সারের ছবি, ফজলে রাব্বির ছবি। আমরা আজকের পাঠে এই দুইজন বুদ্ধিজীবীর সম্পর্কে জেনেছি, শহীদুল্লাহ কায়সার, ফজলে রাব্বি। তোমাদের বইয়েও ছবিগুলো আছে এখানে। আরও জানলাম যে সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন, নিজামুদ্দিন আহমদ, আ.ন.ম. গোলাম মোস্তফা, প্রখ্যাত চিকিৎসক ফজলে রাব্বি, আব্দুল আলিম চৌধুরী, মোহাম্মদ মুর্তজাকেও ধরে নিয়ে যাওয়া হয়। কবে ধরে নিয়ে যাওয়া হয়? 14 ডিসেম্বর। এবং ধরে নিয়ে যাওয়া হয় আরও বহুজনকে। এরা জীবিত আর কখনোই ফিরে আসেননি। দেশ স্বাধীন হবার পরে এই সকল বুদ্ধিজীবীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর এবং রায়ের বাজারের বধ্যভূমিতে। এদের অনেকের আবার কোনো সন্ধানই পাওয়া যায়নি। তো তাদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন এই শহীদ বুদ্ধিজীবীগণ। আমরা তাদের প্রাণদান কখনো ব্যর্থ হতে দিব না। আমরা তাদেরকে সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করব। আমরা নিজেদেরকে তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেদেরকে যোগ্য মানুষ রূপে, তাদের মতন দেশপ্রেমিক রূপে গড়ে তুলব। আমরা মূলত এটাই আজকে জানলাম। তো এই পাঠ্যাংশটুকু থেকে যে শব্দগুলো তোমাদের কাছে মনে হয় যে নতুন শব্দ, তোমরা অর্থ জানো না, সেগুলো তোমরা দ্রুত লিখে ফেলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমিও নতুন যে শব্দগুলো তোমাদের কাছে নতুন মনে হতে পারে সেগুলো লিখে রেখেছি। আচ্ছা, তার আগে আমি ভুলেই গিয়েছিলাম, তোমরা আমার বাংলা ক্লাসের বাড়ির কাজ অনেকেই মেসেঞ্জারে পাঠাও। আমি তাদের নামগুলো এখন বলতে চাই। পূর্ণাশা, ওলি, সঞ্জিদা, অফসরা, বনশ্রী, জেরিন, সারাহ, ঈশা, মালিহা, সুচি, অর্পি, জয়নব, চৈতি, অর্ঘ্য, আরবি, তশরিফ, জেরিন, রোদ্রি, শ্রেয়া, অধরা, তসফিয়া, মাইশা, বনশ্রী, রুবা, ইয়ানা, অথৈ, তুলিকা, বৃষ্টি এবং আরও অনেকে। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, আরেকটা কথা, আমি কি বলেছি? আমি বলেছি যে তোমরা নতুন শব্দ আলাদা করো। আমিও তোমাদের জন্য নতুন শব্দ আলাদা করেছি। দেখো তো মিলে কি না? বুদ্ধিজীবী, ক্ষতবিক্ষত, বদ্ধভূমি, সন্ধান, ব্যর্থ। বুদ্ধিজীবী, ক্ষতবিক্ষত, বদ্ধভূমি, সন্ধান, ব্যর্থ।
তো চলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমরা এই শব্দগুলোর অর্থ জেনে নিই। প্রথমে কি? বুদ্ধিজীবী। প্রথমেই আমরা শিখব বুদ্ধিজীবী শব্দের অর্থ। বুদ্ধিজীবী শব্দের অর্থ জ্ঞানী ও গুণী বিখ্যাত মানুষ। তোমরা দেখে নাও, লিখে নাও। বুদ্ধিজীবী শব্দের অর্থ জ্ঞানী ও গুণী বিখ্যাত মানুষ। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমি তোমাদেরকে বোঝার জন্য কাগজে লিখে নিয়ে এসেছি। দেখো, বুদ্ধিজীবী অর্থ জ্ঞানী ও গুণী বিখ্যাত মানুষ। এই বুদ্ধিজীবী দিয়ে আমরা এখন একটি বাক্য তৈরি করব। আমি জানি তোমরা সবাই বাক্য তৈরি করতে শিখে গেছো। তাহলে ভেবে ফেলো কি বাক্য তৈরি করা যায়। হ্যাঁ, আমিও একটি বাক্য ভেবেছি, তোমাদেরকে দেখাই। 14 ডিসেম্বর আমরা বুদ্ধিজীবী দিবস পালন করি। 14 ডিসেম্বর আমরা বুদ্ধিজীবী দিবস পালন করি। এটি একটি সঠিক বাক্য। তোমরা আরও অনেক বাক্য লিখতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, এই বুদ্ধিজীবী শব্দের অর্থ শিখলাম, বাক্য তৈরি করতে আমরা শিখলাম, তাই না? এখানে কিন্তু একটা যুক্ত বর্ণ আছে, তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, আচ্ছা দেখো, যুক্ত বর্ণ ভেঙে দেখাই। এই যে বুদ্ধিজীবী, এখানে দ এবং ধ হচ্ছে যুক্ত বর্ণ। দ এবং ধ হচ্ছে যুক্ত বর্ণ। এই দ ধ দিয়ে কিন্তু আরও শব্দ হয়, শুদ্ধ, যুদ্ধ, রুদ্ধ। দেখে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমি যুক্তবর্ণ ভেঙে দেখিয়েছি। দয় ধ, দ যোগ ধ, এবং আরও নতুন শব্দ হয় শুদ্ধ, যুদ্ধ, রুদ্ধ। তোমরা নিশ্চয়ই দেখেছ। এবারে আমরা নতুন আরেকটি শব্দ শিখব। আমি আর কি বলেছিলাম? বুদ্ধিজীবীর পরে কি ছিল? হ্যাঁ, ক্ষত বিক্ষত। এবারে আমরা শিখব ক্ষত বিক্ষত। ক্ষত বিক্ষত। ক্ষত বিক্ষত অর্থ আঘাতে আঘাতে জর্জরিত। আঘাতে আঘাতে জর্জরিত। তোমরা দ্রুত লিখে নাও। ক্ষত বিক্ষত অর্থ আঘাতে আঘাতে জর্জরিত। ক্ষত বিক্ষত দিয়ে আমরা একটি বাক্য তৈরি করব। হ্যাঁ, তোমরা ভাবো ক্ষত বিক্ষত দিয়ে কি বাক্য তৈরি করা যায়। তোমাদের ভাবার আগেই আমি তোমাদের জন্য একটি বাক্য তৈরি করে রেখেছি। দেখো, শহীদ বুদ্ধিজীবীদের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় বধ্যভূমিতে। শহীদ বুদ্ধিজীবীদের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় বধ্যভূমিতে। শহীদ বুদ্ধিজীবীদের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় বধ্যভূমিতে। এই যে ক্ষত বিক্ষত, এখানেও কিন্তু একটি যুক্তবর্ণ রয়েছে। এখানেও একটি যুক্তবর্ণ রয়েছে। দেখো, এইটা হচ্ছে যুক্তবর্ণ, এটা হচ্ছে যুক্তবর্ণ। এখানে দুইটি বর্ণ আছে। কি কি আছে আমি দেখাই। তোমরা নিশ্চয়ই এতদিনে জানো সবাই। ক এবং মূর্ধন্য স। ক এবং মূর্ধন্য স। এই দেখো, বোর্ডেও দেখো, এখানেও দেখো, ক যোগ মূর্ধন্য স। আরও দুটো নতুন শব্দ তৈরি করা যায়। অক্ষত রক্ষিত। অক্ষত রক্ষিত। অক্ষত রক্ষিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমি জানি তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে পাঠ দেখছো, শুনছো, আমার সাথেই আছো। আচ্ছা, এরপরে কি শব্দ শিখবো আমরা? বধ্যভূমি। বদ্ধভূমি। 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 বধ্যভূমি শব্দের অর্থ যেখানে মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ হত্যা করে ফেলে রাখা হয়। যেখানে মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ হত্যা করে ফেলে রাখা হয়। তোমরা দ্রুত লিখে ফেলো। তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসে যে বধ্যভূমি আসলে কি।
যেখানে মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ হত্যা করে ফেলে রাখা হয়। আমরা বধ্যভূমি দিয়ে নতুন বাক্য তৈরি করতে শিখব। তার আগে দ্রুত তোমরা লিখে নাও, খাতায় লিখে নাও। যেখানে মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ হত্যা করে ফেলে রাখা হয়। নিশ্চয়ই লিখে ফেলেছ। আমি আর একবার বলি, যেখানে মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ হত্যা করে ফেলে রাখা হয়। আচ্ছা, বধ্যভূমি দিয়ে আমি একটি বাক্য তৈরি করেছি, তোমাদের দেখাই। মুক্তিযুদ্ধের সময় মিরপুর ও রায়ের বাজারে পাক সেনারা বাঙালিদের হত্যার জন্য বধ্যভূমি তৈরি করেন। বধ্যভূমি তৈরি করেন। তাহলে কি বললাম? বধ্যভূমিতে বাক্য কি তৈরি করলাম? মুক্তিযুদ্ধের সময় মিরপুর ও রায়ের বাজারে পাক সেনারা বাঙালিদের হত্যার জন্য বধ্যভূমি তৈরি করেন। তোমরা আরও অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারবে, এটাই যে লিখতে হবে এমন কোনো কথা নেই। মুক্তিযুদ্ধের সময় মিরপুর ও রায়ের বাজারে পাক সেনারা বাঙালিদের হত্যার জন্য বধ্যভূমি তৈরি করেন। তোমরা লিখে নাও, মুক্তিযুদ্ধের সময় মিরপুর ও রায়ের বাজারে পাক সেনারা বাঙালিদের হত্যার জন্য বধ্যভূমি তৈরি করেন। তৈরি করেন। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, এরপরে কোন শব্দটি ছিল? সন্ধান। 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 আমরা এখন সন্ধান শব্দের অর্থ শিখব। সন্ধান শব্দের অর্থ হচ্ছে খোঁজ করা। খোঁজ করা। সন্ধান শব্দের অর্থ খোঁজ করা। খোঁজ করা। সন্ধান শব্দের অর্থ খোঁজ করা। এই সন্ধান শব্দেও কিন্তু একটা যুক্তবর্ণ রয়েছে। এই যে দন্ত ন এবং ধ, দন্ত ন এবং ধ। এই দেখো দন্ত ন এবং ধ, এবং এই নয় ধ দিয়ে আরেকটি শব্দ করা যায়, তৈরি করা যায় রন্ধন। রন্ধন। তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার। সন্ধান অর্থ খোঁজ করা। এখানে যুক্তবর্ণ ন এবং ধ, ন এবং ধ যুক্তবর্ণ দিয়ে আরও একটি শব্দ তৈরি করা যায় রন্ধন, মানে রান্না করা। আচ্ছা, সন্ধান দিয়ে একটা বাক্য তৈরি করে দেখাই তোমাদের। আমরা ভালো পথের সন্ধান করব সব সময়। আমরা ভালো পথের সন্ধান করব সব সময়। আচ্ছা, আরেকটি শব্দ ছিল ব্যর্থ। ব্যর্থ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, ব্যর্থ অর্থ হচ্ছে বিফল। ব্যর্থ অর্থ বিফল। বিফল। বাক্য তৈরি করি, শহীদদের আত্মদান আমরা ব্যর্থ হতে দিব না। ব্যর্থ অর্থ বিফল। শহীদদের আত্মদান আমরা ব্যর্থ হতে দিব না। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, মহান মুক্তিযুদ্ধে এবং আমাদের মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদের এই আত্মদান আমরা ব্যর্থ হতে দিব না, বিফলে যেতে দিব না। আমরাও দেশকে ভালোবাসবো, আমাদের মাতৃভাষাকে ভালোবাসবো। দেশ এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য আমরা সব সময় লড়াই করব। আচ্ছা, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমরা অনেকগুলো নতুন শব্দ শিখলাম, বাক্য তৈরি করতে শিখলাম, আমরা যুক্তবর্ণ ভাঙতে শিখলাম। এবারে আমাদের আজকের পাঠ্যাংশ থেকে আমরা 3টি প্রশ্নের উত্তর দিতে পারবো। তোমরা 48 নম্বর পৃষ্ঠা খোলো। 48 নম্বর পৃষ্ঠার 3 নম্বর অনুশীলনীতে দেখো 6 নম্বরে একটা প্রশ্ন আছে। 6 নম্বরে, আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব। আমি তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ছোট ছোট তথ্য দিতে পারবো, পুরোটা দিব না, এখন ছোট ছোট তথ্য দিব, যাতে তোমরা এই উত্তরগুলো বাড়িতে সুন্দর করে লিখতে পারো। তাহলে 6 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব। আচ্ছা, তোমরা এভাবে লিখতে পারো। আমি একটু তথ্য দিই তোমাদের।
শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের প্রাণদানের বিনিময়ে দেশের স্বাধীনতা এসেছে। আমরা আজ মুক্ত স্বাধীন দেশে উন্নত শিরে জীবনযাপন করতে পারছি। এই জন্যই আমরা চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব। শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের প্রাণদানের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা আজ মুক্ত স্বাধীন দেশে উন্নত শিরে জীবনযাপন করতে পারছি। এজন্য আমরা চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব। আমি একটু তথ্য দিলাম, তোমরা আরও সুন্দর করে বাড়িতে এটা লিখবে। আচ্ছা, এবারে বর্গীয় জ নম্বর প্রশ্ন। বর্গীয় জ নম্বর প্রশ্নের উত্তরও আজকের পাঠ্যাংশ থেকে আমরা পেয়েছি। বর্গীয় জ নম্বরে আছে, কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়, কেন? কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়, কেন? আমরা নিশ্চয়ই শিখে ফেলেছি যে প্রতি বছর 14 ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। কেন বলো তো? এটার উত্তর তো অনেক কিছুই দেয়া যায়। আমি তোমাদেরকে মূল ক্লুটা দিই। দেখো, 1971 সালের 25 মার্চ থেকে শুরু করে 14 ডিসেম্বর পর্যন্ত পাক সেনারা এদেশের অনেক বুদ্ধিজীবীদের হত্যা করেন। হ্যাঁ, 1971 সালের 25 মার্চ থেকে শুরু করে 14 ডিসেম্বর পর্যন্ত পাক সেনারা এদেশের অনেক বুদ্ধিজীবীদের হত্যা করেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, অধ্যাপক, দানবীর, সমাজসেবক, এরকম দেশের বিভিন্ন সূর্য সন্তানদের তারা হত্যা করেন। এই হত্যা কিন্তু 9 মাস ব্যাপী চলে। তো মুক্তিযুদ্ধের শেষ দিকে ডিসেম্বরে যখন তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত, তখনও তারা কি করেন, 14 ডিসেম্বর আমাদের আরও কিছু সূর্য সন্তানকে ধরে নিয়ে যান এবং তাদেরকে হত্যা করেন। তাদের অনেকের লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজার বধ্যভূমিতে, এবং অনেকের সন্ধানও আবার আমরা কোনোদিন পাইনি, কোনোদিন মেলেনি সন্ধান। তো এই জন্যই এই 14 ডিসেম্বর দিনটিকে আমরা প্রতি বছর স্মরণ করি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে। তোমরা নিশ্চয়ই গুছিয়ে লিখতে পারবে। আমি শুধু মূল তথ্যটুকু তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এভাবে লিখে দেখালাম। তোমরা আরও সুন্দর করে গুছিয়ে লিখবে। আচ্ছা, এবারে ঝ নম্বর প্রশ্ন, 3 নম্বর অনুশীলনীর ঝ নম্বর প্রশ্ন, মানে শেষ প্রশ্নের উত্তরটাও আমরা শিখতে পারবো আজকের পাঠ্যাংশ থেকে। আমরা কিভাবে শহীদদের ঋণ শোধ করতে পারি? আমরা কিভাবে শহীদদের ঋণ শোধ করতে পারি? শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের প্রাণদানের বিনিময়ে দেশের স্বাধীনতা এসেছে। আমরা আজ মুক্ত স্বাধীন দেশে উন্নত শিরে জীবনযাপন করতে পারছি। আমরা কিভাবে তাদের ঋণ শোধ করতে পারি? আচ্ছা, বইয়ের শেষে কিন্তু এটা এই সম্পর্কে দেয়া আছে, আমি বলি। দেশ ও মাতৃভাষার জন্য তাদের ত্যাগের মহান আদর্শ তারা স্থাপন করে গেছেন। আমরা সেই আদর্শ অনুসরণ করে নিজেদেরকে যোগ্য মানুষ করে গড়ে তুলব। আমরা নিজেদেরকে দেশপ্রেমিক করে গড়ে তুলব। আমরা দেশের প্রতি সব সময় আমরা দেশকে নিয়ে ভাববো, দেশের প্রতি অনুগত থাকব, দেশের মাটিকে ভালোবাসবো, দেশের জনগণকে ভালোবাসবো, যেটা শহীদ বুদ্ধিজীবীরা আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন তাদের প্রাণদানের বিনিময়ে। তো যদি আমরা নিজেদেরকে যোগ্য মানুষ রূপে, দেশপ্রেমিক রূপে, আদর্শ নাগরিক রূপে গড়ে তুলতে পারি, তাহলেই তাদের ঋণ শোধ করা সম্ভব। তাহলে তোমরা নিশ্চয়ই লিখতে পারবে যে আমরা কিভাবে শহীদদের ঋণ শোধ করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তাহলে এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব। আচ্ছা, প্রশ্নটা এভাবেও তোমরা লিখতে পারো। আমরা শহীদদের স্মরণ করব চিরদিন। দেশ ও মাতৃকার জন্য মহান আদর্শ তারা স্থাপন করে গেছেন। আমরা সেই আদর্শ অনুসরণ করে নিজেদের যোগ্য মানুষ রূপে গড়ে তুলব। এভাবেই আমরা শহীদদের ঋণ শোধ করতে পারি। আমি একটু আগেও তোমাদেরকে বলেছি।
তোমরা খুব সুন্দর করে নিজেদের মতন করে এবং পাঠ এই স্মরণীয় যারা চিরদিন পাঠের সহায়তায় এই প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে লিখবে। আমি জানি তোমরা লিখবে এবং বাড়ির কাজ আমাকে মেসেঞ্জারে পাঠাবে। তাহলে বাড়ির কাজটা আমি আরেকবার এক নজরে তোমাদেরকে দেখাই। এই যে বাড়ির কাজ 48 নম্বর পৃষ্ঠার 3 নম্বর অনুশীলনীর ছ বর্গীয় ঝ নম্বর প্রশ্নের উত্তর খাতায় লিখবে। তোমরা দেখে নাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা এই স্মরণীয় যারা চিরদিন এই পাঠটি সম্পূর্ণ সুন্দর সাবলীলভাবে বাড়িতে পড়বে, সম্পূর্ণ পড়বে প্রথম থেকে শেষ পর্যন্ত সাবলীলভাবে পড়বে। আমি যেভাবে পড়ি, আমি যেভাবে বিরাম চিহ্নে বিরতি দিই সেভাবে। এবং 48 নম্বর পৃষ্ঠার 3 নম্বর অনুশীলনীর ছ বর্গীয় ও ঝ নম্বর প্রশ্নের উত্তর খাতায় লিখবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আজ আর নয়, আশা করি তোমরা মনোযোগ দিয়ে আজকের পাঠটি দেখেছো এবং শুনেছো। আমরা শহীদদের চিরদিন স্মরণ করব কৃতজ্ঞতার সাথে। তোমরা বাড়িতেই থাকবে, নিরাপদে থাকবে, বাবা মায়ের কথা শুনে চলবে এবং প্রতিদিন বাড়ির কাজ করবে। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।